আচ্ছা, আমার এই পাশে 6 জিবি র্যামের একটা ফোন, এই পাশে 8 জিবি র্যামের একটা ফোন। এখন যদি আমি আপনাকে বলি যে এই 6 জিবি র্যামের ফোনটা আপনার জন্য 8 জিবি র্যামের চেয়েও বেস্ট পারফরম্যান্স দিবে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? হ্যাঁ, এইটা সম্ভব। আর এই এক্সাম্পলটা দেখুন, আমার এই পাশে 12 মেগাপিক্সেলের একটা ক্যামেরাওয়ালা ফোন, এই পাশে 48 মেগাপিক্সেল ক্যামেরাওয়ালা একটা ফোন। এখন আমি যদি আপনাকে বলি যে এই 12 মেগাপিক্সেল ক্যামেরাওয়ালা ফোনটা 48 মেগাপিক্সেল ক্যামেরাওয়ালা ফোনের চেয়ে বেস্ট আউটপুট দেবে পিকচার তোলার ক্ষেত্রে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? এখন এই এক্সাম্পলটাও দেখে নিই। আমার এই পাশে 5000 এমএএচের একটা ব্যাটারির ফোন, এই পাশে 5500 এমএএচের একটা ব্যাটারির ফোন। এখন যদি আমি আপনাকে বলি যে ব্যাটারি ব্যাকআপের জন্য 5500 চাইতে 5000 এমএএচের ব্যাটারির ফোনটা ভালো আউটপুট দেবে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? হ্যাঁ, এইটাও সম্ভব। আজকাল আমরা স্মার্টফোন ঠিকই ইউজ করি, কিন্তু স্মার্টফোন কিভাবে কাজ করে সেই ব্যাপারগুলো সম্পর্কে আমাদের ধারণা খুবই কম। আমাদের কাছে শুধু বড় বড় নাম্বারগুলোই ম্যাটার করে, যেমন 8 জিবি র্যাম, 6000 এমএএচের ব্যাটারি, 48 মেগাপিক্সেলের ক্যামেরা। আর স্মার্টফোন কোম্পানিগুলো এই ব্যাপারগুলোই আমাদেরকে খাওয়ানোর ট্রাই করে। তারা অ্যাডভার্টাইজমেন্টগুলো এইভাবেই রান করে। আমরা আসলে জানি না র্যামের মানে কি, রোমের মানে কি, প্রসেসর কিভাবে কাজ করে। তাছাড়া এই ব্যাপারগুলো কেন একটা ফোনের মধ্যে দেয়া হয়, কেন এই ব্যাপারগুলো ইম্পর্টেন্ট। আর হয়তোবা আপনি আজকাল এই জিনিসটাও শুনে থাকবেন যে আইপি রেটিং 54, আইপি রেটিং 68 বা ইউএফএস 2.0, ইউএফএস 3.1, ওলে ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে, সুপার অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন প্রসেসর, এক্সনোসিস প্রসেসর। এত ভারী ভারী শব্দগুলো আমাদের অনেকের মাথার উপর দিয়ে চলে যায়। আমরা জানি না এগুলোর কাজ কি, আর এগুলো কেনই বা ফোনের মধ্যে ইউজ করা হয়। যেমন বুঝতেই পারছেন আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, আর এই ভিডিওতে আমি এই ব্যাপারগুলো নিয়েই কথাবার্তা বলবো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমি কিছু মিসকনসেপশনও দূর করব, যেগুলো আমি ভিডিওর শুরুতে বলেছি। একটা ফোন কেনার ক্ষেত্রে আপনার কী কী দেখা প্রয়োজন সেই ব্যাপারগুলো আমি এক্সপ্লেন করার ট্রাই করব। আসলে এই ব্যাপারগুলো জানতেও আমার অনেক সময় লেগে গিয়েছিল। আমার অনেক বছরের অভিজ্ঞতা আমি এক ভিডিওতেই আপনাদের মাঝে দেওয়ার ট্রাই করব। তো শুরুটা করা যাক র্যাম দিয়ে। আজকাল আমরা শুনি 4 জিবি র্যাম, 64 জিবি স্টোরেজ, তাছাড়া 8 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ। এটার মানেটা কি? এখন স্টোরেজের ব্যাপারটা তো আমরা সবাই জানি। স্টোরেজ হচ্ছে গিয়ে আমাদের ফোনের মধ্যে যত ডকুমেন্ট আছে সেগুলোকে রাখার একটা জায়গা। যেমন আমরা যখন ফটো ক্লিক করি বা বিভিন্ন মুভি ডাউনলোড করি, সেগুলো আমাদের স্টোরেজে গিয়ে জমা হয়। এখন যত বেশি স্টোরেজ হবে আমরা তত বেশি মুভি, ফটো এগুলো ডাউনলোড করতে পারবো। এই ব্যাপারটা আমরা সবাই জানি। কিন্তু এই র্যামের কাজটা কি? এই যে 4 জিবি র্যাম, 8 জিবি র্যাম দেয়া হয়, এগুলো কেন দেয়া হয়? র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আপনি ধরে নিন এটাও একটা স্টোরেজ। আসলে যখন আমরা কোনো ফোনের অ্যাপস ইউজ করি, তখন সেই অ্যাপটা প্রথমেই লোড হয় আমাদের র্যামের মধ্যে, আর এরপরে সেটা গিয়ে আমাদের ফোনের মধ্যে লোড হয়। যেমন ফর এক্সাম্পল এখন হয়তোবা আপনি এই ভিডিওটা ইউটিউবে দেখছেন, যেমন আপনার ফোনের মধ্যে ইউটিউব অ্যাপটা রানিং অবস্থায় আছে। এটার মানে হচ্ছে গিয়ে আপনার ফোনের যে র্যাম আছে সেই র্যামে অলরেডি ইউটিউব অ্যাপটা প্রসেসিং হয়ে আছে, এই জন্যই আপনি এটা দেখতে পাচ্ছেন। এখন যদি আপনার হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ চলে আসে, তাহলে আপনি আমার হোয়াটসঅ্যাপে শিফট করবেন, আর তখন ইউটিউবের অ্যাপটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। তখনও কিন্তু এটা ক্লোজ হবে না, তখনও এটা র্যামের মধ্যে প্রসেসিং অবস্থায় থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাপগুলোকে ক্লোজ না করে দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত র্যাম থেকে এই জিনিসগুলো সরবে না। আর এরপরে ফর এক্সাম্পল আপনি ইউটিউব আর হোয়াটসঅ্যাপ দুইটা অ্যাপসকেই ক্লোজ করে দিয়ে ফেসবুক অ্যাপসটা ওপেন করলেন, তখন এই দুইটা অ্যাপ আপনার র্যাম থেকে বেরিয়ে চলে যাবে, আর ফেসবুক অ্যাপটা আপনার র্যামের মধ্যে লোড হয়ে যাবে। এখন আপনার মনের মধ্যে একটা কোয়েশ্চেন আসতেই পারে যে আমাদের ফোনের মধ্যে 128 জিবি স্টোরেজ আছে, তাহলে এই আলাদা করে 4 জিবি 8 জিবি র্যামের কি দরকার? এই র্যামটাকে আলাদা করে ইনস্টল কেন করতে হয়? মানে আলাদা স্টোরেজ কেন লাগাতে হয়? এটারও একটা সিম্পল অ্যান্সার আছে। আসলে র্যাম নর্মাল মেমোরির তুলনায় অনেক বেশি ফাস্ট হয়। এই জন্য যখনই আমরা ক্লিক করি তখন আমাদের সামনে অ্যাপসগুলো লোড হয়ে যায়, ফটোগুলো লোড হয়ে যায়, ব্যাপারগুলো আমরা বুঝতেও পারি না। কিন্তু নর্মাল স্টোরেজের মধ্যে যদি এগুলো দেয়া হতো, তাহলে এগুলো অনেক বেশি ঝামেলাপূর্ণ হতো। আমরা যখন গেম খেলি তখন গ্রাফিক্সগুলো আমাদের সামনে এত ইজিলি চলে আসে, যেগুলোর মাধ্যমে আমরা বুঝতেই পারি না যে এটা লোড হয়েছে। এইটাই হচ্ছে গিয়ে র্যামের কাজ। হ্যাঁ, এখন আমরা এমন একটা ফোন বানাতে পারি যেখানে র্যাম একেবারেই থাকবে না, শুধুমাত্র স্টোরেজ ইউজ করবে নর্মাল স্টোরেজ থেকে। তবে এমনটা যদি করা হয়, তাহলে সেই ফোন দিয়ে না আপনি অ্যাপস চালাতে পারবেন ভালো করে, না আপনি সেই ফোন দিয়ে গেম খেলতে পারবেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে গিয়ে এই র্যামগুলো খুবই খুবই এক্সপেন্সিভ। মানে নর্মাল স্টোরেজের তুলনায় এই র্যামের দাম অনেক বেশি। এই জন্যই আমাদের ফোনে এখন 4 জিবি র্যাম বা 8 জিবি র্যাম পাওয়া যায়, 128 জিবি বা 248 জিবি স্টোরেজ পাওয়া যায়। কিন্তু যদি এটা এত বেশি এক্সপেন্সিভ না হতো, তাহলে হয়তোবা আমরা 128 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ পেয়েও যেতে পারতাম। এখন হয়তোবা আপনার মনের মধ্যে একটা কোয়েশ্চেন আসতে পারে, যে ব্যাপারটা নিয়ে আমি খুবই বেশি কনফিউজিংয়ে ছিলাম প্রথম দিকে। আসলে আমার মাইন্ডের মধ্যে চলতো যে আমাদের র্যামের সাইজ হচ্ছে গিয়ে 4 জিবি, কিন্তু গেমের সাইজ হচ্ছে গিয়ে 8 জিবি। তাহলে এই 8 জিবিওয়ালা গেমটা আমাদের 4 জিবি র্যামের মধ্যে লোড কী করে হয়?
এটা সহজ উত্তর হচ্ছে আজকাল আমাদের ফোনে স্মার্ট। আসলে আমাদের ফোন সব কিছু কিন্তু একবারে লোড করে না। যখন আপনি ইউটিউব অ্যাপটা ওপেন করেন, তখন কিন্তু ইউটিউবে যা যা আছে সব কিছু আপনার জন্য লোড করে দেয়া হয় না। খুবই ছোট ছোট নেসেসারি যেই জিনিসগুলো, সেগুলোই আপনার জন্য লোড করা হয়। যখন আপনি একটা গেম খেলেন, তখন গেমের মধ্যে যেই গ্রাফিক্সগুলো আপনাকে দেখানো খুবই জরুরি, সেই জিনিসগুলোই লোড করা হয়। আর পরবর্তীতে যখন আপনি সামনের দিকে আগান, তখন সেই ব্যাপারগুলো যেগুলো দরকার সেগুলো লোড করা হয়। যেমন সাপোজ আপনি একটা গেম খেলছেন যেখানে 100টা লেভেল আছে, কিন্তু আপনি তো খেলছেন লেভেল 1-এ। তার মানে ওই 99টা লেভেলের তো কোনো দরকারই নেই। এই জন্য র্যাম শুধুমাত্র লেভেল 1টা খেলার জন্য যেই সমস্ত নেসেসারি ফাইলগুলো দরকার, সেগুলোই আপনার জন্য ইনস্টল করবে, আর বাকিগুলো সে প্রসেস করবে না। আর আজকাল গেমগুলোকেও এমন করে ডিজাইন করা হয় যাতে করে কম থেকে কম র্যামের ইউজ করে আপনি গেমগুলোকে খেলতে পারেন, গেমগুলো যাতে করে কোনোভাবে ল্যাগ না করে। আর এই জন্যই আপনি শুধুমাত্র 4 জিবির একটা র্যাম দিয়ে 8 জিবির একটা গেমও খেলতে পারছেন, সাথে পাশাপাশি অন্য কিছুও করতে পারছেন। যেমন গেম খেলার পাশাপাশি কেউ মিউজিকও প্লে করে, সাইডে সেটা ব্যাকগ্রাউন্ডে চলে। এখন যদি আপনি র্যামের এই পার্টটা খুব ক্লিয়ারলি বুঝতে পারেন, তাহলে বাকি পার্টগুলো বোঝা আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে, সেগুলো আপনার জন্য ডাল ভাতের মতো হয়ে যাবে। যাই হোক, এখন আপনি হয়তোবা র্যামের এই ব্যাপারটাও শুনে থাকবেন, LPDDR4, LPDDR5, LPDDR5X ইত্যাদি। এখন এগুলো হচ্ছে র্যামের ডিফারেন্ট জেনারেশন। যেমন 2Gর পরে 3G এসেছিল, যেটা কিনা 2Gর চেয়ে বেশি ফাস্ট ছিল, আর বর্তমানে 5G চলছে, যেটা কিনা আরও বেশি ফাস্ট। আর এমন করেই এগুলো হচ্ছে র্যামের ডিফারেন্ট জেনারেশন। এই টেবিলের মধ্যে আমি একটা লিস্ট দিয়ে দিয়েছি, যেখানে র্যামের প্রত্যেকটা ডিফারেন্ট জেনারেশন দেয়া আছে। টেবিলটা অনেক কষ্ট করে বানাতে হয়েছে, আপনারা একটু পজ করে জিনিসটা দেখে নেবেন, কারণ যদি আমি র্যামের প্রত্যেকটা জেনারেশন ভালো করে এক্সপ্লেন করতে চাই, তাহলে অনেকটা সময়ের দরকার। এই জন্য সময় সেভ করার জন্য এই টেবিলটা বানানো হয়েছে। এখন LPDDR এর মধ্যে এলপির মানে হচ্ছে লো পাওয়ার, মানে পাওয়ার কম কনজিউম করবে, কিন্তু ডাটাগুলো ফাস্ট জেনারেট করবে। এখন এখান থেকে এই ব্যাপারটা তো আপনি ক্লিয়ার হয়ে গেলেন যে আপনি যদি মাল্টিটাস্কিং করেন, যেমন গেম খেললেন পাশাপাশি অন্য কিছু করলেন, বা হ্যাভি কিছু অ্যাপসের ইউজ করলেন, তাহলে আপনার র্যামের দরকার খুব বেশি। আপনি তখন ফোন কেনার সময় র্যামের ব্যাপারটা মাথায় রাখবেন। কিন্তু যদি আপনি অন্য কোনো কাজ করেন, যেমন ভিডিও এডিটিং বা কোনো ডিজাইনিংয়ের কাজ বা পিকচার এডিট করা, সেখানে কিন্তু র্যামের রোলটা এত বেশি না। তখন যদি আপনি র্যামটা একটু কমও কিনেন, তাহলেও আপনার কাজটা খুবই আরামসে চলে যাবে। কিন্তু এখানে আরও একটা জিনিস খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, সেটার নাম হচ্ছে প্রসেসর। এখন এই প্রসেসরটা আবার কি করে? আসলে প্রসেসরটা সহজ ভাষায় যদি আমি বলি, তাহলে এটা হচ্ছে গিয়ে মোবাইলের ব্রেন। এখন আমি যে এর আগের এক্সাম্পলটা দিয়েছিলাম, যে র্যামের মধ্যে অ্যাপসগুলো লোড হয়, আবার সেগুলো পরে বের হয়ে যায়, এই সমস্ত কাজগুলোই প্রসেসরের কাজ। যেমন আপনি ক্যামেরা ওপেন করলেন, এখন কোন জিনিসটাকে ফোকাস করতে হবে, কোনটাকে ব্লার করতে হবে, এই সমস্ত কাজগুলো হচ্ছে প্রসেসরের কাজ। আপনি যখন গেম খেলবেন, তখন কোন গ্রাফিক্সটা আপনার সামনে নিয়ে আসতে হবে, কোনটা র্যামের মধ্যে লোড করতে হবে, এই সমস্ত কাজগুলো হচ্ছে প্রসেসরের কাজ। মানে ওভারঅল বললে আমাদের ফোনের মধ্যে যা কিছু হয়, ছোট থেকে ছোট টাস্কগুলো, সেই সমস্ত কাজগুলো প্রসেসরের কাজ। এখন আজকাল আপনি শুনে থাকবেন স্ন্যাপড্রাগন প্রসেসর, এক্সনোস প্রসেসর, তাছাড়া অ্যাপেলের তো নিজস্ব এ সিরিজই রয়েছে। এখন এই সমস্ত ব্যাপারগুলোর জন্য আমি এই টেবিলটা রেডি করেছি, যেটা ভিডিও পজ করে আপনি একবার দেখে নিতে পারেন। এখন অ্যাপেলের এই ব্যাপারটা তো আমরা ক্লিয়ারলি জানি যে অ্যাপেল শুধুমাত্র তাদের নিজেদের প্রসেসরগুলো ইউজ করে। কিন্তু যদি আপনি স্যামসাংয়ের দিকে তাকান, তাহলে তারা মাঝে মধ্যে স্ন্যাপড্রাগন প্রসেসর ইউজ করে, মাঝে মধ্যে এক্সনোস প্রসেসর ইউজ করে। স্ন্যাপড্রাগন প্রসেসর হচ্ছে গিয়ে কলকম কোম্পানির, আর এক্সনোস হচ্ছে গিয়ে তাদের নিজস্ব। এখন যদি স্যামসাং এক্সনোস প্রসেসর ইউজ করে কোনো ফোন বানায়, তাহলে ফোনের কস্ট তুলনামূলক একটু কম হতে পারে। কিন্তু ইউএসএ স্যামসাং কিন্তু নর্মালি স্ন্যাপড্রাগন প্রসেসরই ইউজ করে, কারণ ইউএসএ তাদের অনেকগুলো পেটেন্ট আছে, অনেকগুলো রাইটস আছে, সেখানে তারা প্রসেসরগুলো ইউজ করে তাদেরকে একটা পার্সেন্টেজ তারা দেয়। কিন্তু নর্মালি এশিয়ান মার্কেটে স্যামসাং এক্সনোস প্রসেসরগুলোই বেশি ইউজ করে, যাতে করে কস্টটা একটু কাট করা যায়। এখন আমি আপনাকে রেকমেন্ড করব, যদি আপনি হাই এন্ডের কিছু কাজ করতে চান, যেমন ভিডিও এডিটিং করা, গেম খেলা বা এমন হাই এন্ডের কিছু কাজ, তাহলে আপনি অবশ্যই স্ন্যাপড্রাগন প্রসেসর নেবেন। আর যদি আপনি এমন কোনো নর্মাল কাজ করতে চান, যেখানে শুধুমাত্র ইউটিউব দেখবেন, ফেসবুক চালাবেন, ভিডিও কলে কথাবার্তা বলবেন, তাহলে টাকা বাঁচানোর জন্য আপনি এক্সনোস প্রসেসর নিলেও নিতে পারেন। এখন ফোন কেনার ক্ষেত্রে আরও একটা ব্যাপার খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে আইপি রেটিং। এখন এই আইপি রেটিংটা কি? আইপি রেটিং হচ্ছে ইনগ্রেস প্রোটেকশন, মানে আমাদের ফোন ধুলাবালু, পানি বা বিভিন্ন ময়লা থেকে নিজেকে কতটা প্রোটেকশন দিতে পারে, আর সেই প্রোটেকশনটা কতটা লেভেলের, সেই জিনিসটাই মেজার করে আইপি রেটিংয়ের মাধ্যমে। সেটা জানা যায় আইপির পরের দুইটা নাম্বার দিয়ে, যেমন IP54 বা IP68। এইটার প্রথম নাম্বারটা মেজার করে সলিটার্সকে, আর এটা হয় 1 থেকে 6 পর্যন্ত। যদি এই নাম্বারটা 1 হয়, তাহলে বড় বড় জিনিস যেমন হাত বা চাকু ফোনের মধ্যে ঢুকবে না, কিন্তু ছোট ছোট জিনিস যেমন ধুলা, বালু বা পানি, সেগুলো ফোনের মধ্যে ঠিকই ঢুকবে।
এটা আসলে ফোনের উপর অ্যাপ্লাই হয় না, কারণ নর্মালি ফোন অনেক ছোট হয়, সো বড় বড় জিনিস দিয়ে এটার মধ্যে ঢোকানোর ট্রাইও করা যায় না। আর এটার ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে গিয়ে 6 মানে হচ্ছে বড় বড় জিনিসগুলো ঢুকবে তো নাই, বরং ছোট ছোট জিনিসগুলো যেমন ছোট ছোট ধূলিকণাও ফোনের মধ্যে ঢুকবে না। আর এটার যে সেকেন্ড নাম্বারটা থাকে সেটা মেজার করে লিকুইডসকে। এখন এটার নাম্বারটা হয় 1 থেকে শুরু করে 8 পর্যন্ত। আর যদি এটার নাম্বারটা 1 হয়, তার মানে যদি আস্তে করে আপনার ফোনের মধ্যে পানি উপর থেকে পড়ে তাহলে তেমন কোনো ক্ষতি হবে না, কিন্তু যদি সাইড থেকে পানিগুলো ভেতরে যায় তাহলে অবশ্যই ফোন ড্যামেজ হতে পারে। আর যদি এটার নাম্বারটা 2 হয়, তাহলে এটার মানে হচ্ছে যদি আপনার ফোনের মধ্যে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে পানি এসে পড়ে তাহলে তেমন কোনো ক্ষতি নাও হতে পারে, কিন্তু যদি একেবারে সাইড দিয়ে পানি এসে অ্যাটাক করে তাহলে আপনার ফোনটা ড্যামেজ হলে হতেও পারে। আর এটার ম্যাক্সিমাম নাম্বারটা হচ্ছে গিয়ে 8। এটার মানে হচ্ছে যদি আপনার ফোনের মধ্যে পানি পড়ে তাহলে ফোনের তো কিছু হবেই না, বরং আপনি চাইলে নিজে ইচ্ছা করেও ফোনটাকে পানির মধ্যে নিতে পারবেন, তবুও আপনার ফোনের তেমন কোনো সমস্যা হবে না। আর এই ব্যাপারটার জন্য আমি এই টেবিলটা রেডি করেছি, চাইলে আপনি এটা দিয়েও দেখতে পারেন। এখন আইপি রেটিংয়ের ম্যাক্সিমাম নাম্বারটা হচ্ছে গিয়ে 68, যেটা কিনা বর্তমানে বিভিন্ন হাই এন্ডের ফোনের মধ্যে দেয়া হয়। এটার মানে হচ্ছে গিয়ে আপনি হাই এন্ডের লিকুইড প্রোটেকশন পাবেন, হাই এন্ডের ডাস্ট প্রোটেকশন পাবেন, আপনার ফোনের মধ্যে ধুলাবালিও যাবে না, আপনার ফোনের মধ্যে পানিও ঢুকবে না। এখন এখানে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার বলার দরকার, সেটা হচ্ছে যদি আপনার ফোনটা হাইয়েস্ট আইপি রেটিং মানে 68-এর হয়, তবুও এক্সপেরিমেন্টের জন্য বারবার করে আপনার ফোনটা পানির মধ্যে ডোবানোর ট্রাই করবেন না, কারণ যতবারই আপনি আপনার ফোনটা পানির মধ্যে ডোবাবেন ততবারই এটার রেটিং আস্তে আস্তে করে কমবে। যেমন যদি আপনি 10 নম্বর বার আপনার ফোনটা পানির মধ্যে ডুবান, তাহলে 10 নম্বর বারে হয়তোবা আপনার ফোনটা ড্যামেজ হতেও পারে, কারণ তখন আপনার রেটিংটা আস্তে করে কমে যাবে, কারণ বারবার করে আপনি ফোনটা পানির মধ্যে ডুবাচ্ছেন। এখন যদি অ্যাক্সিডেন্টলি পড়ে যায় তাহলে আপনি প্রোটেকশন তো অবশ্যই পাবেন, কিন্তু এমনটা ইচ্ছা করে বারবার করার ট্রাই করবেন না। ইউটিউবারদের ব্যাপারটা পুরোপুরি আলাদা, তাদের কাছে অনেকগুলো ফোন থাকে, তো তারা দু একটা পানির মধ্যে চুবিয়ে এক্সপেরিমেন্ট করলেও কিছু যায় আসে না। তো চলুন এখন ডিসপ্লে নিয়ে কথাবার্তা বলি। আসলে এই টেবিলটা আপনি একটু ভালো করে দেখেন, তাহলে ডিসপ্লের ব্যাপারগুলো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এলসিডি, ওলেড, অ্যামোলেড, এই 3 ধরনের ডিসপ্লেই নর্মালি মার্কেটে ইউজ করা হয়। এলসিডি হচ্ছে গিয়ে পুরনো আমলের ডিসপ্লে, যেগুলো আগের যুগে ইউজ করা হতো, মানে মোবাইল ফোনের শুরুর দিকে, আর তাছাড়া এগুলো পাওয়ারও অনেক বেশি কনজিউম করতো। ওলেড হচ্ছে গিয়ে এলসিডির চেয়ে একটু ভালো, যেটা কিনা হাই কোয়ালিটি প্রডিউস করে আর পাওয়ারটাও একটু কম কনজিউম করে। আর অ্যামোলেড হচ্ছে গিয়ে একেবারে লেটেস্ট ভার্সন, যেখানে আপনি ওলেডের সমস্ত ফিচার তো পেয়েই যাবেন, তাছাড়া আরও কিছু নতুন ফিচারও এটার মধ্যে পেয়ে যাবেন। বর্তমানে মার্কেটের হাই এন্ডের ফোনগুলোর জন্য আরও 2 রকমের ডিসপ্লে ইউজ করা হয়, যেমন পিওলেড আর সুপার অ্যামোলেড। তো চলুন এগুলো নিয়েও একটু কথাবার্তা বলা যাক। পিওলেড মানে প্লাস্টিক ওলেড। বর্তমানে যে ডিসপ্লেগুলো আপনি দেখতে পারেন পুরোপুরি বাঁকানো যায়, সেই ডিসপ্লেগুলো এটার আন্ডারে পড়ে। এগুলো নর্মালি ফ্লেক্সিবল হয়, একটু দামও কম হয়, কিন্তু টিকে অনেক কম। সুপার অ্যামোলেড এই ধরনের ডিসপ্লে শুধুমাত্র স্যামসাং তাদের বর্তমান কিছু হাই এন্ড ফোনে ইউজ করে। আসলে এইটার মধ্যে আর নর্মাল ডিসপ্লের মধ্যে পার্থক্য হচ্ছে শুধুমাত্র একটা, সেটা হচ্ছে নর্মাল ডিসপ্লেতে যে টাচ সেন্সরটা থাকে সেটা থাকে উপরের একটা লেয়ারের মাধ্যমে, আর সুপার অ্যামোলেড ডিসপ্লেটের মধ্যে সেই টাচ সেন্সরটা দেওয়া হয় ডিসপ্লের নিচে, মানে এটার মধ্যে উপরে কোনো লেয়ার ইউজ করা হয় না, সরাসরি ডিসপ্লের ভেতরে দিয়ে দেওয়া হয়। আর এমনটা করার জন্য 2-3টা লাভ পাওয়া যায়, যেমন এটা হাই সেন্সিটিভ হয়, নর্মালি প্রোটেকশনটাও একটু বেশি দেয়, তাছাড়া যখন আপনি বাইরে যাবেন তখন নর্মাল ডিসপ্লের তুলনায় এই ডিসপ্লেতে আপনি ব্রাইটনেস অনেক বেশি পাবেন, কারণ যেহেতু এটা ভেতরে দেয়া। আপনি চাইলে এই লিস্টটা আবারও দেখতে পারেন, যেখানে আমি দিয়ে দিয়েছি যে কি কি ডিসপ্লে বর্তমানে বাজারে ইউজ করা হয়। তো চলুন এখন কথা বলি ইউএফএস স্টোরেজ নিয়ে। আমাদের ফোনের মধ্যে যে 128 জিবির স্টোরেজ আমরা পাই, সেটার মধ্যেও বিভিন্ন রকমের ভাগ আছে। আগে ইএমসিসি নামের একটা স্টোরেজ পাওয়া যেত, কিন্তু এখন পাওয়া যায় ইউএফএস স্টোরেজ। আর হয়তো আজকাল আপনি শুনে থাকবেন ইউএফএস 2.0, ইউএফএস 3.1, ইউএফএস 4 পর্যন্ত চলে এসেছে। আর এটার জন্য আমি একটা টেবিল রেডি করেছি, যেখান থেকে আপনি চাইলে পজ করে সমস্ত ব্যাপারটা দেখতে পারেন। আচ্ছা, এখানেও অনেকে একটা ব্যাপার ভুল করে, সেটা হচ্ছে অনেকেই চিন্তা করে যে যদি একটা ফোনে ইউএফএস 2.2 হয় আর একটা ফোনে ইউএফএস 4.0 হয়, তাহলে তারা চিন্তা করে আচ্ছা যেহেতু আমাদেরকে ডাটা ট্রান্সফার করতে হবে না, মানে ব্লুটুথ দিয়ে আমরা কাজ করব না বা বিভিন্নভাবে ডাটা শেয়ার করব না, তাহলে আমরা 2.2 এরটাই নেই, কারণ 4.4 এরটা নিলে একটু দাম বেশি পড়বে, আর যেহেতু এটা ডাটা স্লো, আমরা ডাটা এমনিতেও ট্রান্সফার করছি না, তাহলে হয়তোবা কোনো ঝামেলা হবে না। কিন্তু আসলে এখানে ব্যাপারটা ডাটা ট্রান্সফারের না। যেমন ফর এক্সাম্পল আমি শুরুতে যেমনটা বলেছিলাম যে আমাদের র্যামের মধ্যে বিভিন্ন অ্যাপসের ডাটাগুলো লোড করা হয়। এখন যদি আমাদের স্টোরেজের স্পিড খুবই কম হয়, তাহলে আমরা এটার যেই সুবিধা সেটা পাবো না। আমাদের র্যাম তো ঠিকই খুব দ্রুত স্পিডে লোড করে নেবে, কিন্তু আমাদের স্টোরেজের স্পিড যেহেতু কম, এই জন্য ডাটাগুলো আমাদের সামনে শো করতে অনেকটা দেরি করবে, এই জন্য আমরা সেটার পুরো ফায়দাটা নিতে পারবো না। আর এই জন্য যদি আপনি হাই এন্ডের কোনো কাজ করতে চান, যেমন গেমিং, ভিডিও এডিটিং,
তাহলে আপনাকে এই ব্যাপারটার উপরে অবশ্যই ফোকাস করতে হবে। আর তাছাড়া UFS 4.0 UFS 3.1 এর তুলনায় 46% কম পাওয়ার কনজিউম করে আর তার চেয়ে ডাবল স্পিড দেয়। যার মানে আপনি বুঝতেই পারছেন যে এইটা একটা ফোনের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো চলুন এখন একটু ব্যাটারি নিয়ে কথা বলা যাক। আমার এই পাশে যেই ফোনটা, এটার মধ্যে আছে 5000 mAh এর একটা ব্যাটারি, এটার মধ্যে আছে 4000 mAh এর একটা ব্যাটারি, কিন্তু এটার মধ্যে আছে 30 ওয়াটের একটা চার্জার, এটার মধ্যে আছে 15 ওয়াটের একটা চার্জার। এখন আমি কিন্তু এই ফোনটাই নেব, কারণ এটা খুবই দ্রুত চার্জ হবে। যেমন মানে আপনি বুঝতেই পারছেন যে শুধুমাত্র এমএইচ দেখে আপনার ডিসিশন নেওয়া একেবারেই ঠিক হবে না। এখন লাস্টে চলুন কথা বলি ক্যামেরা নিয়ে। আসলে ক্যামেরার মধ্যে যেই বড় বড় নাম্বার, এগুলো দেখেই আমাদের মাথা পাগল হয়ে যায়। আমরা একটার মধ্যে দেখি 12 মেগাপিক্সেল, আরেকটার মধ্যে দেখি 48 মেগাপিক্সেল। নর্মাল যেই পাবলিক, সে তো মনে করে 12 মেগাপিক্সেলের চেয়ে 48 মেগাপিক্সেল নর্মালি ভালো পারফরমেন্স করবে, আর এমনটা করারও কথা। কিন্তু বাস্তবতা কিন্তু এমনটা না। বাস্তবে কিছু কিছু ফ্যাক্টর আছে যেগুলোর উপর নির্ভর করে ক্যামেরা কেমন পারফর্ম করবে। হ্যাঁ, আমি জানি মেগাপিক্সেল একটা ভাইটাল রোল প্লে করে, কিন্তু সব ক্ষেত্রে না। একটা ক্যামেরার সেন্সর কত বড়, সেইটার উপর ভিত্তি করে এই জিনিসটা দাঁড়ায় যে লো লাইটে আপনার ক্যামেরা কেমন পারফর্ম করবে আর হাইলাইটে আপনার ক্যামেরা কেমন পারফর্ম করবে। আর এমন করেই অ্যাপারচার আর OIS, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, এই ব্যাপারগুলোও ইম্পর্টেন্ট রোল প্লে করে। যেমন ফর এক্সাম্পল, আপনি যখন একটা ফটো ক্লিক করছেন তখন আপনার হাতটা একটু কাঁপতে পারে, আপনি যখন ভিডিও নিচ্ছেন তখন আপনার হাতটা একটু কাঁপতে পারে। এখন যদি আপনার ফোনে OIS মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনটা থাকে, তাহলে আপনার হাতটা যখন কাঁপবে তখন সেন্সরটাও একটু নড়বে। এই জন্য আপনি একটা শেকি ভিডিও না পেয়ে আপনি একটা ক্লিন ভিডিও অথবা ক্লিন একটা ইমেজ পাবেন। এখন মোস্ট ইম্পর্টেন্টলি, একটা পিকচারের ক্ষেত্রে এটার হার্ডওয়্যার যতটা কাজ করে, এটার সফটওয়্যারটা কিন্তু ততটাই কাজ করে। যেমন যখন আপনি একটা ইমেজ ক্লিক করবেন তখন এটার মধ্যে কতটা আলোর দরকার, কতটা অ্যাপারচার দরকার, এবং ফাইনালি এটার আউটপুট প্রসেস করে নিয়ে আসা, এই সমস্ত কাজগুলো কিন্তু সফটওয়্যারের কাজ। এই জন্য শুধুমাত্র হার্ডওয়্যারের দিকে ফোকাস না করে সফটওয়্যারের দিকেও একটু ফোকাস করা উচিত। এখন এই সমস্ত ব্যাপারটা দেখার পরে আমি আশা করব যে আপনি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছেন যে যখন আপনি ফোন কিনতে যাবেন তখন আপনি কোন কোন ব্যাপারগুলোর উপরে একটু বেশি খেয়াল করবেন। আমি আসলে এই সমস্ত ব্যাপারগুলোর একটা জেনারেল নলেজ দেওয়ার ট্রাই করেছি। যদি আমি এগুলো ডিটেইলি এক্সপ্লেন করতে যেতাম তাহলে হয়তোবা 2 ঘন্টার একটা ভিডিও হয়ে যেত। তবে যাই হোক, আশা করব আপনি এই ব্যাপারটা জেনে গিয়েছেন যে একটা ফোন কিনতে গেলে এখন আপনার কোন কোন ব্যাপারগুলোর উপরে একটু বেশি ফোকাস করতে হবে।